আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন মাসিক ইনকাম কত, কিভাবে কন্টেন্ট ক্রিয়েটর করে বড়লোক হওয়া যায়, কিভাবে কক্সবাজার গেলে আইফোন পাওয়া যায়। সবকিছু প্রশ্নের উত্তর এখানে দেয়া হবে না, বিকজ এখানে তানভীর ভাই আছে এন্ড হি উইল নেভার আস্ক ইউ দিস কোয়েশ্চেনস। না আপনি আগে থেকে আমাকে মানে সতর্ক করে দিলেন তানভীর ভাই, তানভীর ভাই জাস্ট আপনাকে একটু এটা কোড পেলাম যে ভাই ডোন্ট আস্ক দিস। আচ্ছা ঠিক আছে, কি অবস্থা, কেমন আছেন আপনি? এই তো ভাই ভালো আছি। ভালো আছেন? অফিস করে চলে আসছেন? অফিস করে চলে আসছি। আপনাকে আজকে অনেক কষ্ট দিলাম যে সেই সারাদিন অফিস করে আপনি চলে আসলেন। আমি তো দর্শকদের জানিয়ে দিলাম আর কি, সারাদিন অফিস করে আপনি আসলেন, তাই তো? তবে একটা জিনিস ব্যাপার হচ্ছে যে আমি অনেকদিন হলো কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে কাজ করি। আপনার সঙ্গে আমার মানে এইভাবে বসাটা অনেক দেরি হয়ে গেল না? প্রায় 3-4 বছর হয়ে গেল। এরকম একদম ফর্মাল একটা সেটআপে যেটার মধ্যে শুধু ডার্কনেস, আপনি আর আমি 1-to-1 একটা সিরিয়াস আলাপ সেটআপ, এরকম সেটআপে আমাদের আসলে বসা হয়নি। আপনার মনে আছে আপনার সঙ্গে আমার প্রথম কবে দেখা হয়েছিল? এটা অনেক আগে, আমার মনে হয় মানে অনেক বছর হয়ে গেছে না? সেটা রাজশাহীতে ওই যে মার্ভেলের সেটআপ, এটা মনে হয় 2023 দিকে মনে হয় কিছু একটা হবে। যাই হোক, একটু দর্শকদের ওয়েলকাম করে আসি। দর্শক দেখতে পাচ্ছেন যে আমার সঙ্গে আছে ডানা ভাই জোস। আজকে তার সঙ্গে আড্ডা দেবো, কথা বলবো, সময়ের গল্পে আমি আছি, সঙ্গে তানভীর হাসান। আশা করি ভালো লাগবে। শুরুতে বলছিলাম যে আমি ঠিক জানি না অন্যরা জানে কিনা যে ডানা ভাই কেন হলো। জোস ঠিক আছে, ওকে ফাইন, সব মানে আপনি ভাই কেন? আপনি তো বোন। আমার মধ্যে একটা ভাই ভাই ব্যাপার আছে, বিকজ হচ্ছে যে আমি বড় হয়েছি তো ভাইদের মধ্যে। তো আমার তখন তো ছোটবেলায় মনেই হইতো যে ভাইরেই আসলে পাওয়ারফুল, এলাকার বড় ভাই, নেতা হইলে বড় ভাই, মাফিয়া ডন হইলে বড় ভাই। সো আমার আসলে মনে হইতো আমি একদিন বড় হয়ে ভাই হব, ডন টাইপের হব। মানে মাফিয়া হওয়ার খুব শখ ছিল? মানে আমার মধ্যে একটা কিন্তু গুন্ডা গুন্ডা, মানে আমার মধ্যে টম বয়স ব্যাপারটা ছিল ছোটবেলা থেকে। সো একটু গুন্ডা গুন্ডা, এখন যেটা হচ্ছে গুন্ডামি করি না, বাট হচ্ছে আমার ফিমেল ফ্রেন্ডসদের জন্য একটু বেশি প্রোটেক্টিভ হয়ে যায়। দোস্ত আমি তোকে বাসার ঠিক গাড়ি ঠিক করে দিচ্ছি, তোকে সিএনজি ডেকে দিচ্ছি, তোর কি লাগবে। সো এটা আসলে আমার বাই নেচারে চলে আসছে আর করে। এই জন্য আপনি ডানা ভাই জোস? হ্যাঁ, এই জন্য আমি আমাকে ভাই ভাই বলি। আচ্ছা ভাই, ভাইটা বুঝলাম, ডানা ভাই কেন? মানে ডানাটা কোথা থেকে আসছে? কামরুন্নাহার ডানা? বিকজ আমার পুরো নাম হচ্ছে কামরুন্নাহার ডানা, সো ডানা থেকে। আর জোস কেন লাগেছেন? মানে আপনি নিজেকে আমি খুব জোস সেলফ মনে ক্লেইমড করেন? ভাই, আমার নিজেকে নিজের ভালো লাগে অনেক, আমার নিজেকে নিজে ভালো বলি, জোস বলি। মানে এমন কি কখনো হয় যে আয়নার সামনে তাকায় মানে উফ আমি সেই মেয়েটাতে খুব দেখতে জোস? না, এইটা জিনিসটা হয়েছে যে আমি ছোটবেলা থেকে আসলে আমাদের বাংলাদেশের ব্রাউন ফ্যামিলিতে যেটা হয় যে আপনি জন্ম হওয়ার সাথে সাথে আপনাকে যেই পরিমাণে জাজ করা হয়, তা আমি কিন্তু দেখতে আহামরি সুন্দর কি সুন্দর না, এটা আমি আসলে নিজে কখনো রিয়েলাইজই করি না, বিকজ আমাকে রিয়েলাইজ করানো হয়েছে বিভিন্নভাবে যে আমি দেখতে ভালো না। আমার নাক বোচা, আমার থুতনির জায়গাটা নাকি জায়গা কম, আমার কপাল বড়, আমার মাথায় চুল কম, আমার চেহারাটা চিঙ্কু চিঙ্কু টাইপের, চোখ ছোট ছোট কেন এরকম, কপাল বড় কেন, সে এই টাইপের কিন্তু আমাকে বলাই হয়েছে যে ট্র্যাডিশনাল যে বিউটিটা, ইউ ডোন্ট মিট দ্যাট স্ট্যান্ডার্ড। এটা আমার মাও হাসতে হাসতে বলে দেয় মাঝে মাঝে, হ্যাঁ 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 আমি তো অনেক সুন্দর হয়েছে, আমার মেয়ে আমার মতো হয়নি। দিস ইজ আ জোক টু হার, দিস ইজ আ জোক টু আ লট অফ পিপল। সো আমি আসলে সুন্দর কি সুন্দর না এটা তো আমি আসলে রিয়েলাইজই করতে পারিনি, বিকজ সোসাইটি আমাকে রিয়েলাইজ করেছে আমি দেখতে ভালো না। তো এই জন্য ছোটো থেকে আমার মাথায় ছিল যে আসলে এই একটা জিনিস আমি জীবনে চেঞ্জ করতে পারবো না। সো আমার আসলে এটা চেঞ্জ করা নিয়ে বদার্ড নাই। তো আমি আয়না দেখে কখনো সুন্দর আমি এটা ভাবি না, কিন্তু আমার নিজেকে নিজের এমনিতেই ভালো লাগে অনেক। না তবে আপনি অনেক ফ্যাশন সচেতন বা ড্রেস আপ নিয়ে খুব সচেতন থাকেন মনে হয়। আমি তো আপনার কিছু কন্টেন্ট দেখি যে আপনি আমি আজকে একটু মন খারাপ ছিল, আপনার ওই যে একটা পেজ আছে না ডানা ভাইবস, ওখানে গেলাম, সুন্দর সুন্দর গানের সঙ্গে ড্রেস আপ নিয়ে যে আমার ভালোই লাগতেছিল, বিশেষ করে গান সিলেকশনগুলো ভালো লাগছে। এইটার আরেকটা কারণ হচ্ছে যে আমরা আসলে যারা কন্টেন্ট বানাই, তো তারা হচ্ছে যে সবাই ভাবে যে আমরা টাকার জন্য করি। সো এই জায়গাটা আমি টাকার জন্য করি না, বিকজ হচ্ছে যে আমাদেরকে ধরেন বিভিন্ন ব্র্যান্ডের পেজ থেকে, বিভিন্ন ব্র্যান্ড বলতে ছোটো ছোটো যে পেজগুলো থাকে, ওই ওনারগুলো আমাকে হয়তো নক করে যে আপু আমার শাড়ির পেজ, একটু কাপড়ের পেজ, আপনি কি পেমেন্ট নিয়ে একটু প্রমোট করে দেবেন? তো আমি সবসময় বলি আপু পেমেন্ট লাগবে না। আমার কথা হচ্ছে কি, ধরেন আমি যে পেমেন্টটা নিব, ধরলাম 10,000 নিলাম, 20,000 নিলাম, বা যারা লাইভ করে 30,000 40,000 নিলাম, আমি কি 30,000 40,000 টাকা নিয়ে আমি অনেক বড়লোক হয়ে যাব বা আমার কি কোনো বিশাল মানে ধনী হয়ে যাব? তা কিন্তু না। কিন্তু আমি যদি ছোট্ট একটা কাজ, আমি জাস্ট একটা ওনার কাপড় নিয়ে ওনাকে যদি একটা ভিডিও বানাই দিই, এটা তো কিছুই না, আমি তো এমনিতেই ভিডিও বানাইতে পছন্দ করি, তাহলে তো ওনার লাভ হবে। সো আমি জন্য আসলে এই টাইপের পেজে যত প্রমোশন দেখবেন এগুলো কোনোটা আমি টাকা নিয়ে করি না। আর তারা আমার সাথে কমিউনিকেট করে, আমি তাদের থেকে ড্রেস বা শাড়িটাই নেই, অনেক সময় আবার ফেরতও দিয়ে দিই যে আপু আমি পরবো না, আপনি নিয়ে যান। সো আমি এগুলো কোনো পেমেন্ট নিয়ে করি না। এই জন্য এটা আমি ভাবলাম যে মানুষজন খুব চায় আমি একটু প্রমোট করি, যাতে এই জন্যই আসলে এই পেজটা খোলা যে ডানা ভাইবস অনলি। আচ্ছা, তার মানে কি আমি আসলে একটু ক্লিয়ার হতে যাচ্ছিলাম, মানে আপনি প্রমোশনের জন্য কোনো পেমেন্ট নেন না? না, আমি হচ্ছে আরো বেশি আপনার এখানে সিরিয়াল পড়বে। এটা হচ্ছে কি আমাকে অনেকে ইনবক্স করে, কিন্তু অনেস্টলি হচ্ছে সবাইকে আমি আসলে ইনবক্সে রিপ্লাইও দিতে পারি না, আমি আসলে এত চেক করি না। এই যে আমি যে একটু সেলফ অবসেসড আছে, আমি সোশ্যাল মিডিয়াতে বসে আমি আমার স্টোরিই দেখি কয়েকবার, আমি আমার নিজের ভিডিওই দেখি কয়েকবার, তারপর আমি বের হয়ে যাই। আমি আসলে ফিড এত ঘাটাঘাটি করি না। আচ্ছা, আপনার পেজে এখন লাইক কত? পেজের লাইক এটা 900 সামথিং, এটা কখনো বাড়ে, 900
950-র উপরে কম বেশি হবে। আমি বলে দিচ্ছি 9,82,000, মানে সে 1 মিলিয়ন ঘুরিয়েছে। সবাই তো 1 1 মিলিয়ন মিলিয়ন হয়ে আছে মনে হয় আজকে 2 বছর ধরে, কিন্তু এটা আর বাড়তেছে। তাই 9,82,000 সে আটকে আছে। কিন্তু এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নাই, কখনো বাড়ে কখনো কমে। কেন? বিকজ আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটারকে দেখছি, বা কন্টেন্ট ক্রিয়েটার না বলবো, যারা যারা আসলে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট, তারা না অনেক কশাস থাকে যে হায় আমার ফলোয়ার ভালো না, ও আমার ভিডিওতে ভিউ হলো, ও আমি কী করবো। আমি এই জিনিসটা নিয়ে বদার্ডই হই না, কারণ ভাই আপনি আমার ভিডিও দেখলে দেখবেন যে আমি জীবনে ভিডিওতে খুব যে সেজে গুজে আসি তা না। আমি বাসার ছেঁড়া কাপড়, বাসার এই কাপড়, আমি ঘরে যখন যে অবস্থা, কখন আমি রিক্সাওয়ালাকে নিয়ে, কখনো তরকারিওয়ালাকে নিয়ে, আমি যাকে তাকে নিয়ে ভিডিও বানাই। বিকজ আমার আসলে মানে আমার এমনই থাকতে ভালো লাগে। আমি আসলে ক্যামেরায় এমন কিছু শো করি না যেটা আমি অ্যাকচুয়ালি না। আর আমি এটা অনেক প্রেশার লাগে যে সবসময় এত পরিপাটি হয়ে আজ আমরা এসেছি একটা সুন্দর জায়গা, এগুলো আমার দ্বারা বলা হয় না। আমি আজকে আসছি বিকজ আমার রনেস্টটাই আমার আসলে ভালো লাগে। তো এই কারণে আসলে মিলিয়ন যে হচ্ছে না এটা নিয়ে মাথা ব্যথা, আমার কাছে চলতেছে চলুক জীবন। কিন্তু আমি তো অনেক কন্টেন্ট ক্রিয়েটারদেরকে দেখেছি 1 মিলিয়ন হলে পার্টি দেয় সবাইকে নিয়ে, বিশাল 1 মিলিয়ন পার্টি যে 1 মিলিয়ন ফলোয়ার। আমার মনে হয় ইভেন আপনি তো ফেসবুকে 9,82,000, অনেকে আছে টিকটকে 1 মিলিয়ন হলেও পার্টি করে যে 1 মিলিয়ন টিকটক ফলোয়ার হয়েছে। এটা মনে হয় আমার মা করবে, আমার মা করতে পারে। বাট আমার যদি আসলে 1 মিলিয়ন পার্টি যদি হয়, তাহলে আমি মনে হয় ওই টাকাটা দিয়ে আমার মনে হয় আমি নিজে কোথাও ঘুরতে চলে যাবে, বিকজ আমার ঘুরতে ভালো লাগে। সো এই টাকাটা আসলে আমি মনে হয় এমনি হয়তো ক্লোজ মানুষদেরকে এমনি টুকটাক বার্থডেতে খাওয়াবো, কিন্তু 1 মিলিয়ন উপলক্ষে করবো না। হইতে পারে কোথাও ঘুরতে চলে যেতে পারি যদি আসলে এত টাকা থাকে পার্টি টার্টি দেওয়ার। আপনি যে ঘোরাঘুরি করেন, পছন্দ করেন, এটা জানা আছে। একবার মনে হয় আমাকে না কোনো এক জায়গায় বলছিলেন যে আপনার কি মনে আছে যে শাহবাগে কোনো একটা জায়গায় রিক্সা দিয়ে যাওয়ার সময় একটা কন্টেন্ট নিয়ে খুব বিতর্ক হচ্ছিল, পরে আপনি মনে হয় কথা বলেছিলেন যে ওই কন্টেন্ট, আপনার কি মনে আছে এই ধরনের কোনো কন্টেন্টের কথা? পুরান ঢাকার একটা, হ্যাঁ হ্যাঁ, আপনি বলছিলেন যে মানুষ এসে আমাকে খুব ব্যাড কমেন্ট করছে, ভাইরাল করছে, কিন্তু ওই কন্টেন্টের টাকা দিয়ে আমি 2টা দেশ মনে ঘুরে এসেছি। হ্যাঁ ঠিক আছে, মানে কারো পোস্ট তখন মারছে, ভাই কারো ফেসবুক সর্বনাশ। অনেক টাকা দিত, বিকজ আমার ওই একটা কন্টেন্ট থেকে আমার আই ডোন্ট রিমেম্বার 1500 কি $1700 আসছিল ওই কন্টেন্টটা, ওই কন্টেন্টটাতে। তার মানে হচ্ছে অলমোস্ট আপনার 1,90,000 বা 2 লাখ টাকার মতো। তা আমি অনেক বাজেট ট্রিপ দেই, আমি অনেক ঘুরতে ঘুরতে যেটা হয়েছে যে আই নো যে কীভাবে। সো ওটা দিয়ে আমি অলরেডি একটা দেশ ঘুরে আসছিলাম। আমি তখন মনে হয় টার্কি বা কোন দেশ জানি আমি ঘুরে আসছিলাম। সো এটাই আসলে আমি টাকা জমাই, মানে টাকা আমি আসলে জমাই না, টাকা আসলে আমি আসলে ঘোরা পিছু উড়াই ফেলি। সেটা আমার মায়ের অনেক আফসোস যে আমি এটা কেন করি। যে বাকি কন্টেন্ট ক্রিয়েটার আপনি দেখবেন কেউ গাড়ি কিনতেছে, কেউ ফ্ল্যাট কিনতেছে, কেউ এই করতেছে ওই করতেছে। আমি এখনও রিক্সায় চড়ি, আমি এখনও বাইকে চড়ি। আমাদের বাসার যে গাড়িটা, সো আমাদের গাড়িটা আমার ভাই ড্রাইভ করে, আমাকে নিয়ে বাইর হতে বলে, বাট আমি বের হই না। বিকজ এই গাড়ি নিয়ে ঢাকা শহরে আমার না, এই গাড়ি নিয়ে যে জ্যামের মধ্যে হ্যাসেল নিয়ে বসে থাকবো, আই ডোন্ট এনজয় ইট। আমার মনে হয় যে আমি টাক টাক করে এখান যাবো ওখান যাবো, একটু সিএনজি দেখলাম, একটু বাইকে গেলাম, আমার ওই রাশটা ভালো লাগে। সো গাড়ি নিয়ে হুদায় একটুখানি পশনেস দেখাইতে বের হইলাম, দেন গাড়ি ধরেন আপনাদের অফিসে নিচে নিয়ে আসলাম, পার্কিং নিয়ে এক গাদা ঝামেলা হতো, আমি পার্কটা কোথায় করবো, এত হ্যাসেল আমি নিব না ভাই। এর থেকে আমার কাছে মনে হয় আমি যত হালকা ফুলকা থাকতে পারি এটাই ভালো। আচ্ছা, এই প্রশ্নটা আমার মাথায় ছিল না, কিন্তু প্রমোশনের কথা বলাতে আসলো। এই যে আপনি প্রমোশন করছেন, পেমেন্ট নিচ্ছেন না, কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে যেহেতু আমি কাজ করি, ওনারা তো সারাদিন যাই হচ্ছে প্রমোশন করতে করতে করতে, এবং ভালো লেভেলে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করে, আপনি জানেন। কিন্তু আপনি কেন ওইদিকে যান নাই বা যাবেন না কেন? আপনাকে মনে হয় আমার মা আমাকে কথা বলে নাই? আমার মা এরকম মানুষজনের যে লাইভ দেখে, ধরেন যারা এরকম প্রমোশনাল কাজ টাজ করে, ওরা কিন্তু অনেক কষ্ট করে ভাই। আমি জীবনেও পারতাম না, আমি চাকরি বাকরি করে, আমি কিন্তু দেখেন আপনি আমাকে বলছিলেন যে আগে পারবেন, আমি বলছি না ভাই আমি অফিস শেষ করে আসবো, বিকজ মাই জব ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি। সো এদের দেখা যায় যে আম্মু কোথা থেকে জানি একদিন হিসাব করছে, হিসাব করে আমাকে বলছে তুমি কি জানো এই ভদ্র মহিলা এই রোজার মাসে 30 লাখ টাকা কামাইছে, আর তুমি 3 লাখ টাকাও জীবনে কামাইতে পারলে না ঠিক মতো। তখন আমি বললাম ও আচ্ছা আচ্ছা। এখন আমার ওইটা প্রফেশন না, কারণ আমি আসলে এত প্রপার সেজে গুজে এসে এত প্রেজেন্টেবল না। আমি আমার মতোই, আমি রনেসটাই দেখাই আর কি। সো আমার কাছে মনে হয় যে হ্যাঁ, যদি আমি এগুলো নিয়ে আফসোস করতাম যে ওর আছে আমার নাই, তাহলে ভাই বিশ্বাস করতেন আমি ডানা ভাই জোস হইতে পারতাম না। তখন আমি ডানা সামথিং হয়ে যেতাম। তখন আমি কথা ওইভাবে বলতাম যে আমাকে কশাস থাকতে হতো, যে আমাকে ক্যামেরার সামনে অনেক মানে প্রপার থাকতে হবে। রিসেন্টলি আন্টিকে নিয়ে বেশ প্রকাশ্যে আসছেন, আন্টিও কি কন্টেন্ট ক্রিয়েশন দিকে ঝুঁকছে নাকি? আম্মুকে নিয়ে কিন্তু আমি এর আগে থেকে ভিডিও বানাই, কারণ আমার কাছে মনে হয় আমাদের বাসাটা হচ্ছে বিগ বসের মতো, যদি বিভিন্ন জায়গায় ক্যামেরা সেট করে দেওয়া যেত তাহলে বুঝতেন ভাই অনেক কন্টেন্ট আসতো, অনেক মানে টিপিক্যাল মানুষ, অনেক টিপিক্যাল, অনেক ইন্টারেস্টিং ক্যারেক্টার। সো আম্মু হচ্ছে যে ডাই হার্ট আর্জেন্টিনা ফ্যান। আম্মুর কোনো সন্তানই, আমি আমার ভাই, আমরা কেউই আর্জেন্টিনা ফ্যান না। সো আম্মু মাঝে মধ্যে আমাদেরকে ডিজোন করে পারলে যে কেমনে সম্ভব, আমার পেটের থেকে এরা কেমনে আইছে। সো এইটার কারণে এটা হয়। বাট আম্মুকে নিয়ে যেটা হয় যে আম্মু আসলে
অনেক সুন্দর। আম্মু পরিপাটি থাকতে, আম্মু যদি ওই যে লাইভ প্রমোটার হইতো আম্মু ভালো করতো, বিকজ আম্মু অনেক প্রেজেন্টেবল থাকতে পছন্দ করে। তো আম্মু হচ্ছে কি অনেক উল্টাপাল্টা নিউজ দেখে, যে সাপ কিভাবে খেয়ে ফেললো, আজকে মূলা না খেলে বেঁচে, মূলা খেলে বাঁচবেন আরও 10টি বছর বেশি, এই টাইপের নিউজ আম্মু বেশি দেখা শুরু করলো। তো এখন আমি আর আমার ভাই চিন্তা করলাম যে উই নিড টু ফাইন্ড আ সলিউশন। কী সলিউশন? জিদান বলছে যে প্লিজ ফেসবুক খুলে দিস না, তাহলে সারাদিন আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি এগুলো নিয়ে আম্মু তদারকি করবে। সো আমি আম্মুকে টিকটক খুলে দিলাম, আমি সে টিকটক করো। তারপর আম্মুকে আমি ভিডিও করে, বলছি আম্মু ভিডিও পোস্ট করো, এটা দাও ওইটা দাও। এখন আম্মু ভিডিও পোস্ট করছে, তারপর আম্মু কোথা থেকে জানি শিখছে ফিল্টার দেয়। এখন ভাই আমার মা এমন ফিল্টার দেয় যেখানে চোখ দেখা যায় না, পাপড়িগুলো এত বড় বড়। আমি বলছি কেন ফিল্টার কেন ইউজ করতে হবে, তুমি যেরকম সেরকমই থাকো। আমাকে না রে ডানা, আমার নিজেরই ফিল্টারে দেখতে ভালো লাগে। সো আম্মু এখন টিকটকে কন্টেন্ট বানায় আসলে। আচ্ছা, না আমি আন্টির অ্যাকাউন্ট দেখিনি, তাহলে একদিন আপনাদের মা আরে ভাই মেয়েকে ডাকতে হবে কিছুই না, বুঝছেন। উদয় খালি আম্মু এগুলার পিছনে আব্বু ক্যামেরাটা ধরে, বিকজ আমার বাবা কাতার বিজনেস করে। সো আম্মু এখন মোস্টলি ওইখানেই থাকে, যেহেতু আমি আমার ভাই বড় হয়ে গেছে, এখন আর আম্মু দেশে অত থাকে না। সো ওখানে কন্টেন্ট একটাই, আমার বাবা ক্যামেরা ধরে থাকে, আমার মা খালি হাঁটে হাঁটে। তারপর অদ্ভুত অদ্ভুত গান লাগে, যেমন আমার ভাই আর আমার সাথে একটা ছবি তুলে ওইটার মধ্যে গান দিছে, আমার দুটি মানিকে দুটি চোখের এই গানটা আমি জীবনেও শুনি নাই। আম্মু কোথা থেকে এই গান পায় আমরা জানি না। রিসেন্টলি এই সেম অভিজ্ঞতা আমার হয়েছে। আমি দেখি যে আমার আম্মু হোয়াটসঅ্যাপে স্টোরি দিয়েছে 3 ঘন্টায় সন্তান বশীকরণের উপায়, ঠিক আছে। হাতে তালুতে চিনি নিতে হবে, নিয়ে জানি কি দোয়া পড়তে হবে, তারপরে দোয়াটা পরে 3বার ফু দিয়ে শরবত খালে ছেলে বশীকরণ হয়ে যায়। না আমি দেখে বলি কি রে, আমি তো অবাধ্য না। ফোন দিয়ে বললাম যে হঠাৎ তোমার 3 ঘন্টায় সন্তান বশীকরণের এই ভিডিও কেন? কেন দেখলাম তো ভালো লাগতে জন্য স্টোরিতে দিয়ে রাখছি। আবার শিওর থাকেন ভাই আপনি বিয়ে করলে তারপরে করবে, বিকজ আমাদের আমি বিয়ে বাংলাদেশের করছি, মায়েরা, বাবু আছে। আমাদের বাংলাদেশের মায়েরা ছেলেদেরকে নিয়ে অনেক অবসেসড। নো ম্যাটার তার ছেলে কেমন, ছেলেকে নিয়ে অবসেসড। ছেলে খারাপ হইলেও বউ খারাপ, ছেলে ভালো হইলেও বউ খারাপ। সো আমার ছোটো ভাই কালকে আমাকে বলতেছে, নাবু আমি দেখতে কেমন রে? পরে আমি আর আমার কাজিন মিলে বলছে, তুই দেখতে কেমন সেটা কারো কাছে ম্যাটার করে না, তুই আম্মুকে প্রশ্নটা করলে আম্মুর বলবে আমার ছেলে রাজপুত্র। বিকজ মায়েরা কেমন যেন ছেলেদেরকে নিয়ে অনেক অবসেসড হয়ে যায়। হ্যাঁ, আর আমার আব্বু একটা স্টোরি দিয়েছে, সামনে একটা ফুল মানে টেবিলের মধ্যে বসে আছে এভাবে, একটা ফুলের টপ আর পেছনে বিরহের গান বাজতেছে। এই গানও আমি শুনি না, কি যে একটা গান। আমি আবার দেখে বললাম যে এই বয়সে আব্বুর এত বিরহ আসলো কই থেকে। ঠিক আছে, আমি আম্মুকে বলছি একটু দেখে শুনে রাখো, কি জানি হয়েছে আব্বুর। যাই হোক, ওই প্রসঙ্গ থেকে চলে আসি। এই প্রশ্নটা তবে ছোট করে নেব যে আপনি কন্টেন্ট ক্রিয়েশনে আসলেন কিভাবে? কন্টেন্ট ক্রিয়েশন আসলে এখন তো এটাকে অনেক প্রেস্টিজিয়াস ভাবে বলে কন্টেন্ট ক্রিয়েশন। আমি আসলে ভিডিও বানাইতাম। আমি আসলে ছোটবেলা থেকেই মনে হয় একটু উইয়ার্ড টাইপের ছিলাম, বিকজ আমি যখন স্কুলে পড়তাম আমার বাবা আমাকে একটা হ্যান্ডিক্যাম গিফট করছিল। সো আই উইশ আমি এই হ্যান্ডিক্যামের ভিডিওগুলো যদি পাইতাম। সো আমরা স্কুলে তো সবসময় অ্যালাউড ছিল না, র্যাক ডের টাইমে বা রিহার্সালের টাইমে আমরা নিয়ে যেতাম। দেন ফ্রেন্ডরা মিলে আমরা অদ্ভুত ভিডিও বানাইতাম, যে সিরিয়ালের নায়িকারা কীভাবে হাঁটে, কীভাবে অ্যাক্টিং করে। আমি ছোটো থেকে মিমিক্রি করতাম, তো এগুলোই আমি হ্যান্ডিক্যামে ক্যাপচার করতাম। সো পরে যখন ফোন আসলো ইউনিভার্সিটিতে ওঠার পরে, বিকজ আমার মা অনেক স্ট্রিক্ট ছিল, আমাকে আমার ইউনিভার্সিটিতে ঢোকার আগে কোনো ফোন টোন আমাকে দেয় নাই। সো ইউনিভার্সিটিতে উঠে যখন ফোন টোন হাতে পাইলাম, তখন ভিডিও বানাইতাম। তখন ফেসবুকও ওপেন করলাম প্রথম 2013 আমার নতুন ফেসবুক ওপেন করলাম, নতুন ফোন আসলো। তারপরে তখন থেকে আমি আর কি যা যা করতাম আগে হ্যান্ডিক্যামে, সেই ভিডিওগুলোই পোস্ট করা শুরু করছে। বাট মানুষ আর কি 5-6 বছর পরে গিয়ে বিভিন্ন ভিডিও দেখা শুরু করছে, এইভাবেই আসলে। এইভাবে, এটা মানে 13 সালের ঘটনা, তাই তো? আমি প্রশ্নটা এই জন্য করলাম যে অনেক মজার মজার আড্ডা হলো, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় আর কি যে একটা মেয়ে বা একটা নারী, আমি যাই বলি না কেন, বা কন্যা হিসেবে এই কন্টেন্ট ক্রিয়েশন জগৎটা আপনার জন্য কতটা স্বাচ্ছন্দ্যের ছিল বা আছে এখনো? অনেস্টলি আমি যদি আসলে মেন্টালি স্ট্রং না হইতাম, তাহলে আমি অনেক আগে আমি কন্টেন্ট ক্রিয়েশন ছেড়ে দিতাম। বিকজ আপনি দেখবেন যে গালিগালাজ করে বিভিন্ন মেয়েকে কন্টেন্ট বানায়, তার মধ্যে টপ র্যাঙ্কিংয়ে মনে হয় আমি থাকি, আমি বা কয়েকজন থাকে। কেন আমি থাকি এটা বলি, এখন আমার সাথে আমার যে জিনিসটা ভালো লাগে, আমার সাথে কেউ পার্সোনালি মিশলে দে ডোন্ট হেট মি, কারণ আমি আসলে কমপ্লিকেটেড না, আমি আসলে খুবই সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড, আমি কমপ্লিকেটেড না। কিন্তু কেন আমাকে হেট করে, ধরেন আ লট অফ গাইস, আমার দেশের অনেক ছেলে অনেক ইনসিকিউর থাকে। ধরেন আমি লাফাচ্ছি কেন, আমি জোরে কথা বলতেছি কেন, আমি এই কেন। সো তারা হয়তো বা তাদের যে জায়গা থেকে বড় হয়ে আসছে, তারা সারাউন্ডিংস বা আপব্রিঙ্গিংয়ে, তারা কোনো মেয়েকে একা ঘুরতে যেতে দেখে না, তারা কোনো মেয়েকে এত ইন্ডিপেন্ডেন্ট দেখে না, তারা কোনো মেয়েকে মডার্ন কাপড় পরে এরকম নাচা ধাচা করতে দেখে না। আমি কিন্তু আমার কাছে মনে হয় আমি এমনও কাপড় পরি না যে আমাকে অশ্লীল লাগে। আমি অশ্লীল লাগার মতো মানে আমি জাস্ট কমফোর্টেবল কাপড় পরি, আর আমি ছোটোবেলা থেকে এইভাবেই বড় হয়েছি। সো যখন দেখে যে একটা মেয়ে এগুলো করে বেড়াচ্ছে,
কামস ফ্রম ইনসিকিউরিটি লিখতে থাকে। হ্যাঁ তুই এমন কেন, আর ভাই গালিগালাজ কারে বলে, আমার তো গায়ের চামড়া মোটা হয়ে গেছে, আমার এখন কিছুই গায়ে লাগে না। এখন অনেকে আবার বলে যে এত গালি খাওয়ার পরেও কেন এগুলো ছেড়ে দাও না, কারণ আমার কাছে মনে হয় যে আমি জানি আই এম নট ডুইং এনিথিং রং, কারণ আমি আমার পড়াশোনা শেষ করছি, আমি চাকরি বাকরি করি, আমার ফ্যামিলি লাইফ আছে, আই হ্যাভ মাই ওন লাইফ, আমার কোনো বাজে নেশা নাই, বাজে কোনো স্বভাব নাই। সো দিস ইজ সামথিং দ্যাট আই লাভ, আমার একটা প্যাশনের মতো কাজ করে, ভালো লাগে আমার ভিডিও বানাইতে। এখন আমি তো খারাপ কিছু করতেছি না, বাট আমি যদি তাদের কথাই থেমে যাইতাম, এইভাবেই দে গেট দ্য কি বলে বুস্ট আপ হয় যে আচ্ছা ঠিক আছে ওরে গালিগালাজ করলো তো ভিডিও বানানো ছেড়ে দিবে, বাট ট্রাস্ট মি নো ওয়ান কেয়ার্স অ্যাবাউট দ্যাট। সো আমার কাছে এটা নিয়ে আমি বদার্ড হই না। বাট হ্যাঁ, মেয়েরা অনেক বুলিড হয় ভাইয়া, এটা আমার নিজেরও। আমার সবচেয়ে অবাক লাগে জানেন, কমেন্ট সেকশনে গেলে আপনি দেখবেন অনেক মেয়েই লিখতেছে, আমি একটা মনে শাড়ি পরছি, তা আমার স্লিভলেস ব্লাউজ, এখন আমার হাতা এমনই, আমি স্লিভলেস পরছি, আচ্ছা ভালো কথা, ওখানে লিখছে এই ধামড়ি শরীর নিয়ে কনফিডেন্স কিভাবে পাইলি এই হাতা পরা। আরে ভাই আমি যদি এই হাতে পড়তে পারি সমস্যাটা কি, মানে তারপর একজন লিখছে একটু লজ্জা করেন, এটা কি দেখা যাচ্ছে, সেইখানে কি দেখা যাচ্ছে, ব্লাউজের হাতে এত বড়, দেখ কোথায় কি দেখা যাচ্ছে। আমি সো এই জিনিসগুলো হচ্ছে যে আপনি যাই করেন না কেন, ইফ ইউ আর আ ফিমেল, আপনি ডেফিনেটলি বুলি হওয়ার চান্সেস 80% বেড়ে যায়। কিন্তু আমি এই প্রসঙ্গে একটু দ্বিমত পোষণ করতে চাই। আমার কাছে মনে হয় যে ছেলেরা বুলি শিকার হয়, বুলি শিকার হয়, কিন্তু যেখানে ব্যাপারটা হয় কি মেয়েরা না বলতে পারে, ছেলেরা বলতে পারে না। আমি রিসেন্টলি একটা স্ট্যাটাস দিয়েছি, আপনি দেখেছেন কিনা জানি না, আমি একটা কনসার্টে গিয়েছি, আমি বসে বসে খুব চিল করতেছি, মানে আমার কাজ শেষ ভিআইপি জোনের সামনে, হঠাৎ করে দেখি যে আমার পিঠে একজন হাত দিচ্ছে, খুব মানে এমনভাবে হাত দিচ্ছে, আমি ভাবলাম যে হয়তো কোনো ফ্রেন্ড আছে, পিছনে তাকিয়ে দেখি যে একটা মেয়ে বসে বসে আমার পিঠে খুব অন্যভাবে হাত দিচ্ছে। পরে আমি বললাম যে আপনি কি কিছু বলতে যাচ্ছেন, তো বললো যে না। তাই আমি বলি তাহলে গায়ে হাত দিচ্ছেন কেন? ঠিক আছে, তো এই কথা বলার পরে আমি আর কথা বাড়াইনি, আমি সামনে চলে গিয়ে এমনভাবে বসলাম যেন উনি আমার নাগালটা না পায়। কিন্তু সেম ঘটনাটা যদি কোনো মেয়ের সঙ্গে হতো তাহলে কি হতো? অবশ্যই সিনক্রিয়েট হতো, বাট এই ক্ষেত্রে এই যে জেন্ডার বায়াস, আমি কখনোই কোনো জেন্ডারের প্রতি বায়াসনেস থাকি না, বাট একটা ব্যালেন্সড ওয়েতে কথা বলি। আমার কাছে মনে হয় যে ছেলেরাও ডেফিনেটলি হ্যারাস হয়, বিকজ আপনি অনেক মাদ্রাসার ঘটনা দেখবেন, অনেক ছেলে, মানে আমরা ছোট থেকে জেনে আসতাম যে মেয়েরা সেক্সুয়ালি হ্যারাসড হয়, বাট রিসেন্ট টাইমে আপনি দেখবেন যে ছেলে মেয়ে বোথ সেক্সুয়ালি হ্যারাসড হয়, বাট মেয়েদেরটাই বেশি ফোকাসড হয়ে আসে। ছেলেরা কেন বলে না? এখন আমাদের ছোটবেলা থেকে ছেলেদেরকে এইভাবেই বড় করা হয়, ইউ ক্যান নট বি ভালনারেবল। তুমি ভালনারেবল মানে হচ্ছে তুমি তোমার উইক সাইড দেখাইলে মানেই তুমি দুর্বল হয়ে গেলা। তারপর ছেলেদেরকে কিছু হলে, কোনো ছেলে যদি একটু ইমোশনাল হয়, ওকে এইভাবে বলা হয় যে তুমি মেয়েদের মতো কেন, অ্যাজ ইফ মেয়ে হওয়া খারাপ জিনিস। ভাই মেয়েদের যেই পরিমাণে পেইন টলারেন্স থাকে, রেজিলিয়েন্স থাকে, এটা অনেকের থাকে না। সো আমার কাছে মনে হয় ছেলেদেরকে আমরা যখন বড় করি তখনই আমরা এইভাবেই বলি যে তুমি তো ছেলে, তুমি এটা করবা না, ওইটা করবা না, তুমি তো এটা। বাট আমার মনে হয় এটা হওয়া উচিত না, যেহেতু আমাদের যুগের মেয়েরা, আমরা এখন মা হচ্ছি, আপনারা বাবা হচ্ছেন, সো আমাদের উচিত আসলে আমাদের সন্তানকে এটাই বোঝানো, ছেলে মেয়ে ব্যাপার না ভাই। ইফ ইউ ফিল আনকমফোর্টেবল, তোমার এটা নিয়ে কথা বলা উচিত। ইফ ইউ আর নট হ্যাপি উইথ সামথিং, ইউ শুড টক অ্যাবাউট ইট। সো আমার মনে হয় এই জিনিসটা আমাদেরকেই বোঝানো উচিত। বাট আসলে আমাদের সোসাইটি আমাদেরকে শেখায় যে ছেলে হইলে নো ম্যাটার হোয়াট হ্যাপেন টু ইউ, তোমাকে চুপ থাকতে হবে। একটু কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া প্রসঙ্গে একটা কথা বলতে ছোট করে, ধরুন আমি অফলাইনে কথা হচ্ছিল যে সামহাও ওনার একটা, আমরা দেখলাম যে ঘটনা ঘটেছে, একটা মেয়ের সঙ্গে সম্পর্ক জড়িয়ে তিনি এখন জেলে আছে আর কি। হ্যাঁ, তো আমি এটা নিয়ে একটা ছোট্ট কথা বলেছিলাম, জানি না আপনি দ্বিমত পোষণ করবেন কিনা। আমি বলেছি যে রিপন মিয়া বিয়ে করেছে, বাচ্চা আছে, তারপরে একজনের সঙ্গে তার সম্পর্ক হয়েছে এবং এটা জন্য সে ধরা পড়ে মুচলেকা দিল, 5 লাখ টাকা জরিমানা দিল। রিসেন্টলি কি হলো, গ্রেপ্তার হয়ে এখন সে একটা ধর্ষণ মামলায় কোথায় আছে, থানায়, আদালতে আছে। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে রিপন মিয়া বাদ দিয়েও যদি আমি কথা বলি, আমরা প্রায় সময় কিছু একটা অভিযোগে দেখি যে ধর্ষণ, বিয়ের প্রলোভনে ধর্ষণ, যৌতুকের মামলায় স্বামীদেরকে আমরা দেখি যে জেলে যেতে হয়। তাই পুরুষ হিসেবে না বা কারো পক্ষেও আমি কথাটা বলছি না, আমার কাছে মনে হয় যে আমি যখন একটা মেয়ে একটা ছেলে যখন প্রেম করে, সেটা তো সম্মতিতে হয়। তারা যদি কিছু করেও থাকে তারা নিশ্চয়ই গোপনে সম্মতিতেই করেছে, জোর করে তো করেনি। কিন্তু যখনই ব্রেকআপ হয়ে যায় বা কোনো একটা সমস্যা হয়, সেটা পারিবারিক হলে হয়ে যায় যৌতুক মামলা, আর যখনই ব্রেকআপ হয়ে যায় কোনো কারণে মিলছে না, তখন দেখা যায় যে ধর্ষণ, বিয়ের প্রলোভনে ধর্ষণ কিংবা কিছু একটা হয়ে যায় এবং মেয়েটাকে আড়াল করে নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, মুচলেকা, জেল, জরিমানা যা যায় সব পুরুষ উপর দিয়ে যায়। তা আমার প্রশ্ন হচ্ছে একজন মেয়ে হিসাবে করতে চাই যে এক্ষেত্রে কি আসলে নারীর ভূমিকা থাকে না? দোষটা কি শুধু মেয়ে ছেলেদেরই হয়? আপনি কি বলবেন এই জায়গাটা? আমি অনেস্টলি বলি দোষটা আসলে আমার কখনোই মনে হয় না, বিকজ আমি যেহেতু লয়ার স্টুডেন্টস, আমাদের টাইমে এরকম আমরা কোর্টে টোর্টে মাঝে মধ্যে স্টুডেন্ট থাকা অবস্থা অনেকগুলো কোর্ট কেস দেখতে হতো, তো অনেকগুলোতে থাকতো যে ধরেন
সবাই বুঝতেছে যে এই মেয়েটা যে যৌতুকের মামলা করলো, যে ওকে মারধর, আসলে অনেস্টলি ব্যাপারটা এটা না, ব্যাপারটা এটাই হয়েছে বনিবনা হয়নি, এখন ছেড়ে দিবে, সো ছেলেটাকে এখন ফাঁসাইতে হবে। সো মেয়েরা এই মামলাটাকে একটা অস্ত্র হিসেবে ইউজ করে ইন আ রং ওয়ে, যেখানে আইনটা এটা তৈরি করা হয়েছে টু মেক উইমেন পাওয়ারফুল, টু মেক দেম ফিল পাওয়ারফুল, সেখানে তারা এই কাজটা করে এটা মিস ইউজ করতেছে। এখন যেটা হচ্ছে এরকম অনেক ঘটনা ঘটে ভাইয়া, অনেক ঘটনা ঘটে যে ছেলে মেয়ে নিজ সম্মতিতে দে গট ইন্টিমেটেড, তারপরে যেটা হয় যে ওই যে প্রেমটা না টিকলে তখন ধর্ষণের কথা বলা হয়। সো আমার কাছে মনে হয় এই জিনিসগুলো আসলে প্রপার ইনভেস্টিগেশন করা এবং একটা দৃষ্টান্তমূলক মামলার আসলে রায় হওয়া দরকার, যে একটা জিনিস বোঝানো দরকার, যে প্রপার ইনভেস্টিগেশন করে বা প্রমাণ দিয়ে যে আসলে রেপ হয় নাই বা ঘটনাটা ঘটার কতক্ষণ পরে গিয়ে মেয়েটা জানাইছে, ইজ ইট মাল্টিপল টাইমস নাকি ইজ ইট ওয়ান টাইম, এটা করে মেয়েটার কি বেনিফিট গেইন করার কথা ছিল নাকি ছেলেটা বেনিফিট গেইন করার কথা ছিল, দেয়ার আর মাল্টিপল ইনসিডেন্টস। এগুলো ইনভেস্টিগেশন করে যদি প্রপারভাবে দেখানো হয় যে কোনো একটা মামলা যদি আসলে মিথ্যা প্রমাণিত হওয়ার পরে দেখানো হয় যে আসলে মেয়েদেরও শাস্তি হচ্ছে ফর দিস, তাহলে আমার মনে হয় সিনারিওটা চেঞ্জ করা পসিবল। বাট এটা আসলে এত মানে আমি জানি না, এটা আসলে আমার মনে হয় অনেক ক্ষেত্রে এটা মিসইউজ করা মানে হয়। এটা আমার কাছে মনে হয়েছে যে বলেন আইন যেমন আছে আইনের দুর্বলতা আছে, অবশ্যই, Misused অবশ্যই, আর কি। হ্যাঁ। তবে একটু নোট দিয়ে রাখি যে আসলে আমরা কোনো অপরাধের পক্ষে কথা বলছি না, 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 হ্যাঁ, কখনোই আমরা না। এখানে খোলামেলা বলছি, মানে শাস্তি হলে সবারই হওয়া উচিত, কারো প্রেমের জন্য আমরা উৎসাহ দিচ্ছি না, আবার রিলেশন ব্রেকআপের জন্য উৎসাহ দিচ্ছি না, বাট আসলে আইনটাকে আইনের জায়গাতে রাখা উচিত। এটা ধরেন এই Misuse যে না। আইনের ক্ষেত্রে যেমন এরকম করলে যেমন কিছু একটা হইলে ছেলেদেরকে দোষী ধরা হয়, তেমনি আপনি দেখবেন যে যে কোনো সম্পর্ক ভাঙলো, বিয়ে ভাঙলো, এই ভাঙলো, সেই ভাঙলো, সবার আগে মেয়েটাকে দোষ ধরা হয়। সো আমার কথা হচ্ছে ভাই সবসময় মেয়েটাই কেন হবে? সো মানে আই ক্যান ফিল ইউ, আমাদের যেরকম লাগে যে ভাই আমাদেরকেই কেন গালিটা দিতে হলো, আমাদেরকে কেন বলো, তেমনি আমি ছেলেদের ব্যাপারেও বুঝি যে ছেলেদেরও মনে হয় যে মেয়েরা অনেক মেয়ে এই জিনিসটাকে মিস ইউজ করতেছে। সো এটা আসলে ইটস আ রং এক্সাম্পল। এই ডানা ভাই কি বিয়ে করেছে? আমি ঠিক জানি না, এখন হঠাৎ বিয়ের কথা বলাতে। হ্যাঁ, বিয়ে করেছেন? আচ্ছা, ঠিক আছে, এটা আমি আজকে ফার্স্ট জানলাম। আপনার বিরুদ্ধে কোন অভিযোগটা সবচেয়ে বেশি আসে? আমার বিরুদ্ধে কোন অভিযোগ? আমি অনেক চিল্লাই। মানে এটা কে করে? এরা মানুষ বলে এত চিল্লাই ভিডিও বানাস কেন? এখন আমি তো লাউড, কারণ আমি এটা কি আমি এখন কি আমি তো নর্মালিও কিন্তু আমি এইভাবেই কথা বলি, কিন্তু আমি এখন কি না ভাইয়া বলে এই তো আমার হয় না, আমি তো হ্যাঁ 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 করতে থাকি। আচ্ছা, ধরেন আপনি অনেক ধরনের কন্টেন্ট দেন, মজা করছেন, ফান করছেন, আন্টিদের সঙ্গে বানাচ্ছেন, বাইরে ঘুরতে গেলে ট্রাভেলিং ব্লগ সবই করছেন, এমন কোনো কন্টেন্ট আছে যেটা পাবলিশ করার পরে বা মেক করার পর আপনার কাছে মনে হচ্ছে আফসোস হয়েছে যে না, ভুল করে ফেললাম, দেওয়া ঠিক হয় নাই? না, এমন কোনো কোনোটাই না, content কোনোটাই না, বিকজ আমার কোনো কন্টেন্ট নিয়ে আমার আফসোস হয় না। এটা কারণ হচ্ছে আমি আসলে যখন স্টুডেন্ট ছিলাম, আমি 4 বছর আসলে রেডিওতে কাজ করতাম। তো রেডিওতে তখন তো আমি তখন অনেক ছোট স্টুডেন্ট ছিলাম, তো তখন কিন্তু আমাদের অনেক রুলস রেগুলেশনস থাকতো যে তুমি এই জিনিসটা এগেনস্টে বলতে পারবে না, এটা কথা বলতে পারবে না, ওইটা কথা বলতে পারবে না। আর আমি নিজেও আমার মধ্যে আসলে ধর্মের প্রতি কোনো বায়াসনেস নাই। আমি আসলে কোনো ধর্মের মানুষকে কখনো ছোট করে কথা বলি নাই, কোনো জাতিকে ছোট করে কথা বলি নাই। তো আমার চিন্তাভাবনাটাও এরকমই। তো আমি কখনো এমন কিছু বানাই নাই যেটাতে আসলে কোনো বিশেষ জাতি ধর্ম গোষ্ঠীতে কেউ আঘাত হবে, এমন কোনো কিছু বানাই নাই যেটা কারণে কেওয়াস ক্রিয়েট হবে। সো আই ওয়াজ হ্যাপি উইথ মাই কন্টেন্ট। বাট হ্যাঁ, সব কন্টেন্ট নিয়ে আপনি জীবনেও কাউকে খুশি করতে পারবেন না। কেউ না কেউ এসে ধরেন একটা খুব ভালো কন্টেন্ট হয়তো বা আম্মুকে আমি বলছি আম্মু আজকে কী রান্না করছো আমাদেরকে বলো, এই সেই, ওটার মধ্যে হঠাৎ করে একজন লিখবে ও মারা কি শুধু রান্নার জন্যই আছে আর কিছুর জন্য নেই, তখন আমার ও মাই গড আমি কি বলতেছে এটা। সো থাকে কিছু মানুষ থাকে যে পুরা সাদা ভাতে একটা চুল খুঁজে বের করে আর কি। সো আমি এটা নিয়ে কখনো আমার কোনো কন্টেন্ট ডিলিটও করি না, কোনো কিছুই করি না। সো আই ওয়াজ ওকে উইথ দিস। তাহলে সবচেয়ে আপনার এখন পর্যন্ত বানানো মানে যে কন্টেন্ট মানে আপনি সবচেয়ে ভালো ফিল করেছেন, ভালো লেগেছে, এরকম কিছু আছে শেয়ার করার মতন? এরকম তো অনেক কিছুই আছে, একদম বেস্ট মোমেন্ট বা বেস্ট কন্টেন্ট আপনার কাছে কোনটা? আপনার আমার বেস্ট কন্টেন্ট এরা আসলে ওইরকম করে বলতে পারবো না, বাট আমি আসলে ঘুরতে যাই যখন, তখন হচ্ছে যে আমি আসলে মানুষজন ভাবে যারা কন্টেন্ট বানায় তারা মানে সারাদিন ক্যামেরা অন করে রাখে, সারাদিন ভাই ক্যামেরা রাখতে হবে, ক্যামেরা রাখতে। আমি এটা করি না, বিকজ আমার কলিগরা আমাকে এটা বলছে যে আমার সাথে ওরা ঘুরতে গিয়ে দে আন্ডারস্টুড যে আমি আসলে কেমন। আমি 2-1টা মোমেন্ট ধরি, দেন আমি ওটা এডিট করি আর কি। সো আমি যখন কোথাও ঘুরতে যাই, ঘুরতে যাওয়ার পরে ওখানে তো অনেক কমেন্ট আসে, তোমার কয়টা সুগার ড্যাডি, কোথা থেকে টাকা পাও, তুমি কিভাবে এই ঘোরার টাকা অ্যারেঞ্জ করলা, তারপরে হচ্ছে যে ও একা গেছো নাকি, আমাদেরকে শেখা, আমরা জানি না ছবি ভিডিও কে করে দিছে। মানুষজনে আসলে বদার
এইটা নিয়ে যে তুমি কার সাথে গেলে কি করলা, যেখানে আমি সবসময় অনেক ফ্র্যাঙ্ক থাকি যে আমি একাই গেছি, একাই করছি। কারণ কি আপনাকে মনে হয় ভাই আমাদের এখানকার দেশ বিদেশে কি বাঙালিরা থাকে না, আমাদের এখানকার এয়ারপোর্ট ক্রস করতে আমার যদি এতই ফিসফিসানি এ থাকতো কিছু না কিছু একটা অলরেডি দেখতেন যে আমি কারোর সাথে ঘুরতে যাচ্ছি এটা সেটা। সো আমি অলওয়েজ অনেক ট্রান্সপারেন্ট এই ব্যাপারে। বাট যখন আমি ঘুরতে যাওয়ার পর যখন অনেকে কমেন্ট করে, অনেক মেয়ে, যে আপু আমরা আসলে মেয়ে হয়ে একা ঘুরতে পারি না, আপনাকে দেখলে মনে হয় যে আপনার থ্রুতে আমি ওয়ার্ল্ড দেখতেছি। দিস ইজ দ্য বেস্ট ফিলিং ভাই। আমাকে আসলে আমার মনে হয় আমি 100 ভালো কাজ করলে আমার এত ভালো লাগবে না যখন একটা মানুষ বলতেছে যে আমার থ্রুতে তার দুনিয়া দেখার স্বপ্ন পূরণ হচ্ছে, এটা অনেক ভালো লাগে আমার আর কি। অনেক কথা বলে ফেলেছি, সময় চলে যাচ্ছে, সো আস্তে আস্তে প্রশ্ন শেষের দিকে যেতে হবে। কিন্তু আমি এই মুহূর্তে একটু আপনার কণ্ঠে একটা গান শুনতে চাই। আপনি গান গাইতে পারেন, না, 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 ফ্যামিলি না। ব্যান্ড আছে না, আমি দেখলাম। ভাই আমি আর যাই পারি আমি গান গাইতে পারি না। কারণ আপনি এই যে আন্টির একটা গান শোনাচ্ছিলেন, যে আন্টি যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড বা মিউজিক লাগিয়েছে ওইটা ভালো হচ্ছিল। সো আপনি একটা পরিচিত গান গাইলে আমার কাছে মনে হয় যে সুন্দর হবে। কোন গানটা গাইবেন? এখন ভাই যখন এইসব ইন্টারভিউতে জিজ্ঞেস তখন তো সফিস্টিকেটেড গান গাইতে হবে, নাইলে তো আমার একটা পছন্দের গান আছে। কোনটা? সেটা হচ্ছে আমি লাইলির প্রেমে পাগল পাড়ার একখান পোলা, টিপা চাপা জিন্সের প্যান্ট শাড়ির বোতাম খোলা, রাহুল কাটিং চুল তাহার কানে পড়ছে দুল, পাড়ার লোকের নাম রাখছে তার পাঙ্খু আবুল। আমার এই গানগুলো অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে।